আমাদের জার্নি শুরু হয় এখান থেকে। না, মূলত আমাদের জার্নি শুরু হয় ঢাকা শহরের জ্যাম ঠেলতে ঠেলতে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের এই সাগরকন্যা খ্যাত জায়গাটি সৌন্দর্যের গুণ বিচারে অন্যতম। তাই আমরা বেশি বিলম্ব না করে আমাদের যাত্রা শুরু করে দেই ঢাকা থেকে। এরপর জাতির পিতা টোল প্লাজা, তারপর পদ্মা সেতু টোল প্লাজা পাড়ি দিয়ে পদ্মা সেতুর রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে মাওয়া রোড ধরে এগোচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মাওয়া রোডে আবার একটু টানাটানি না হলে জমে নাকি। এরপর আমরা পৌঁছে যাই আপার শহরে গোপালগঞ্জে গিয়ে ব্রেক নেই জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এরপর আমরা চকচকে হোটেল দেখে বুক ভর্তি আশা নিয়ে পেট ভর্তি করে খেতে চলে যাই। আপার এলাকার এই চকচকে হোটেল যে এইভাবে হতাশ করবে এটা চিন্তা করিনি। কেন এত হতাশ হচ্ছি প্রমাণ আছে, বলছি। এই বাহ্যিক সৌন্দর্য ভরা হোটেলটাতে গিয়ে আমার বন্ধু অর্ডার করে দেয় গরুর মাংস আর ভাত। আমরা এই বিশেষ জায়গার গরুর মাংস দেখে দারুণভাবে হতাশ। এই হতাশার কারণ বুঝে যাবেন আমাদের প্লেটে থাকা মাংসের কোয়ালিটি দেখে। থাক আর কিছু না বলে, যতই হোক আপার এলাকা পরে সমস্যা হতে পারে। এই দুর্দান্ত হোটেলের মর্মান্তিক খাবারের শেষ পরিণতি এটাই। এই দারুণ খাওয়া শেষ করে মুখটাকে পরিষ্কার করতে ব্যবহার করছিলাম আইসক্রিমকে। এই দারুণ হোটেলে আর কখনো আসা না লাগুক এটাই চাওয়া মনের অন্তঃস্থল থেকে। এরপর আমরা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম ঘুমন্ত বরিশাল শহরে। সত্যি বলতে বরিশাল শহরের সৌন্দর্য চোখে পড়ার মতো। অনেকদিনের ইচ্ছা ছিল বরিশাল শহর ঘুরে দেখা, কিন্তু এবার আর হবে না। আর ভাবছিলাম বসে বসে আবার কখনো এসে ঘুরবো এই শহরটাকে। এই সুন্দর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগোচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। বরিশাল শহরে আসলে কিছু ঘটনা আপনাকে মনে করিয়ে দিবে, হ্যাঁ আপনি ঠিক বরিশাল শহরে আছেন। এরপর আমরা যেতে যেতে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির দেখা পাই। বৃষ্টির মধ্যে শেষ রাতের বাস ভ্রমণ খুব একটা খারাপ লাগে না। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যের কাছে। এরপর আমরা নেমে যাই কুয়াকাটা বাস স্ট্যান্ডে। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ভ্যান নিয়ে আমাদের উদ্দেশ্য এখন কুয়াকাটা জিরো পয়েন্ট। এরপর ফাইনালি আমরা পৌঁছে যাই জিরো পয়েন্টে। এরপর আমরা দেখতে পাই আমাদের সাগরকন্যার অপরূপ মায়াবী সৌন্দর্য। এরপর আমরা শুনতে পাই সমুদ্রের নীল জলরাশির হৃদয় জয় করার প্রশান্তির চঞ্চলতা। এভাবে কিছুক্ষণ এই দারুণ সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাই আমাদের হোটেল বুক করতে। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলটি পেয়ে যাই। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি ঘোরাঘুরির উদ্দেশ্যে। এরপর সমুদ্রের পাড়ের এই সুন্দর রাস্তা ধরে আমরা এই সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমাদের এই যাত্রার সঙ্গী হন এক গাইড মামা, যিনি আমাদের এই কুয়াকাটা জার্নিতে পরবর্তী সময়টুকুতে আমাদের গাইড করবেন। তার সাথে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ম্যানগ্রোভ বন, যেটা অবস্থিত জিরো পয়েন্ট থেকে কিছুটা দূরে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে দূরত্ব যেন দূরত্ব মনে হয় না। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ম্যানগ্রোভ বনে। এখানে আসার পর বুঝতে পারলাম যে মানুষ এখানে এত কষ্ট করে কেন আসে। প্রকৃতি যেন তার সমস্ত প্রকার সৌন্দর্য এখানে একদম উজাড় করে দিয়েছে। এই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ না হওয়াটাই যেন অস্বাভাবিকতা। আমরা খুব মুগ্ধ হয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। যেদিকেই তাকাই সেদিকে যেন দৃষ্টি আটকে যাচ্ছিল। এরপর আমরা ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করা শেষে আমরা পৌঁছে যাই গঙ্গামতির চরে। সেটাও ছিল সৌন্দর্যের এক অন্যতম বিশেষ উদাহরণ, যেটা আপনাকে বিশেষভাবে মুগ্ধ হতে বাধ্য করবে। গঙ্গামতির চর যেমন আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে, ঠিক অপরভাবে গঙ্গামতির লেক আপনাকে ঠিক ভীত হতে অতটাই বাধ্য করবে। তারপর যদি হন আপনি আমার বন্ধুর মতো সাঁতার না জানা মানুষ। এই ভীতির কারণ হচ্ছে এই তীব্র স্রোতের মাঝে এতটুকু একটা নৌকায় এতগুলো গাড়ির বোঝাই করা, সাথে এতগুলো মানুষ যেন পা রাখারই ন্যূনতম জায়গা থাকে না। সবাই লিটারালি যেন দোয়া ইউনুস পড়ছিল। স্রোতের কারণে নৌকাটা একদিক ওদিক দুলতে থাকে, যেটা আপনাকে ভীত করতে যথেষ্ট। এরপর গাছপালার ফাঁক ফোকর দিয়ে মাঝিরা আপনাকে ঠিক ওই পারে পৌঁছেই দিবে। আমি এখানে থামস আপ করছি এইটা ভেবে যে আলহামদুলিল্লাহ এই পাশে তো অন্তত পৌঁছাতে পারছি। তবে ভয় রিস্ক এইগুলোকে যদি একটু সাইডে রেখে কথা বলি, সৌন্দর্যের দিকে তাকাই, তাহলে আমি বলবো এটা আসলে অপরূপ সুন্দর জায়গা। এই লেক পার হয়ে এই পারে পৌঁছানোটা যতটা অদ্ভুত, এই জায়গাটার নামও ততটাই অদ্ভুত। এই জায়গাটার নাম হচ্ছে কাউয়ার চর। তো এখানে আসার পর আমি আমার বন্ধুকে এক্সপ্লেন করতেছিলাম কেন আমি সমুদ্রকে বেশি ভালোবাসি পাহাড় থেকে। আমি পাহাড়কে মোটো ছোট করি না, তবে সমুদ্র আমার কাছে বেশি ভালো লাগে। এরপর আমাদের এই কাওয়ার চর পার হয়ে যাওয়াটা ছিল সব থেকে বেশি দুর্গমতম রাস্তা। এখানে আমরা দেখতে পারি সমুদ্রের কি বিরূপ প্রতিক্রিয়া। সমুদ্রের এই উত্তাল রূপ দেখে আমি বারবার মনে করতেছিলাম যে এই সাগর কন্যাকে সাগর বাঘ হয়ে যেতে কে বললো। প্রকৃতি নির্মম হলেও সুন্দর, এটাই প্রমাণ। আর কে বলছে বাংলাদেশ সুন্দর না? আমরা এখন যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে, পাশে উত্তাল সমুদ্র। আর এখানে আমাদের কাকুর টাক জীবনের ফ্রাস্ট্রেশন দূর হয়ে গেছে, কিন্তু অনেক রিয়েলাইজেশন চলে আসছে। রিঅ্যাকশন নাই কেন বুঝলাম না। রিঅ্যাকশন কিন্তু হবে না, জীবন মৃত্যুর হাত থেকে ফিরাই নামবে না, যার মধ্যে দেখেছিলাম। আসলে এই কথা আবারও বলতেছি, জীবনে ফ্রাস্ট্রেশন সবকিছু দূর হবে এবং অনেক রিয়েলাইজেশন গেইন হবে। এটাই সমুদ্র, এটাই প্রকৃতি, আর এটাই প্রকৃতির সৌন্দর্য। মানুষের যেমন রাখার নাই, আমার সাথে দুদিনের জন্য আমাদের কোনো ব্যারিকেডস নাই ভাই। আল্লাহ সেই ভাই
জীবন মাঝে মাঝে সমুদ্রের মতো আচরণ করে, যখন চাই তখন পাই না, আর যখন আসে বেশি আসে যা নিতে পারি না। আমরা এখন পার হয়ে ওই উপরে অনেক নদী বাকি আছে। তো যাই হোক, আমরা এখন কাওয়াঞ্চর পার হয়ে যাচ্ছি ঝাউবন দিয়ে। আমাদের এই গাইড আঙ্কেল নিয়ে আসছে কাঁকড়া ধরতে, দেখা যাক কাঁকড়া ধরতে পারি কিনা, যদি ধরতে পারি তাহলে দেখবো। তো আমাদের এই গাইড আঙ্কেলের সাথে আমরা এসেছিলাম কাঁকড়ার চরে। তো কাঁকড়ার চরে এসে আমরা একটা মরা কাঁকড়া দেখতে পাই। তো এটা ধরে আমরা একটু ফিল নিচ্ছিলাম, কারণ বাঁচা কাঁকড়াগুলো আসলে অনেক বেশি চালাক, ওরা গর্তে লুকিয়ে থাকে। তো চলেন দেখা যাক গাইড আঙ্কেলের সাথে আমরা একটা কাঁকড়া, জীবিত কাঁকড়া ধরতে পারি কিনা। তো আমাদের এইখানে কাঁকড়া ধরার পদ্ধতিটা হচ্ছে এই আঙ্কেল আমাদের দেখাচ্ছিলেন। তো আঙ্কেল হচ্ছে এই এলাকার মানুষ, তো উনি অনেক কিছু জানেন। তো এই যে কাঁকড়া গর্তের মুখে এখানে পানি দিতে হবে, তারপর অপেক্ষা করতে হবে কাঁকড়া এমনি এমনি বেরিয়ে আসে। তো এখানে উঠে এটা দৌড় দিছে, এটা ধরতে পারি নাই। তো এরপর অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের এই আঙ্কেল একটা কাঁকড়া ধরতে পারে। তো এই কাঁকড়াটা আবার বন্ধুর হাতে ধরিয়ে দেয়। তো এটা অনেক সুন্দর। এই লাল কাঁকড়ার জন্য আমাদের এই কাঁকড়ার চরে আসা। আর আমার বন্ধুর অনেক দিনের যাবত ইচ্ছা নাকি ও লাল কাঁকড়া ধরবে। তো এটা নিয়ে অনেক ছবি তুলে, অনেক কাহিনী করি। তো ভালোই লাগতেছিল, একটু ভয়ও লাগতেছিল কামড়াই কিনা এই আর কি অবস্থা। তো এরপর আমি ওর কাছ থেকে একটু নিয়ে ধরার চেষ্টা করছিলাম। তো এই জিনিসটা নিয়ে এত পরিমাণ বায়াস যে আমাকে ধরতেই দিবে না। তো যাই হোক, ওর অনেক ইচ্ছা, ভাই আমার এত ভালো লাগে না। তারপর অনেক ছবি টবি তুললাম, কথা বললাম, ভালোই লাগতেছিল। সত্যি কথা বলতে আমরা মানুষ হলেও খুব বেশি অমানবিক নই। আমরা ওদেরকে ক্ষতি করবো না, ছেড়ে দেবো, একটু ধরে দেখি। একটু ওদেরকে ছুঁয়ে দেখলাম, ছুঁয়ে দিলাম, ছুঁয়ে কাঁকড়া আমরা ছুঁয়ে দেখলাম, কাঁকড়া আমাদের মন ছুঁয়ে দিয়েছে। তো আমরা এখন কাঁকড়া ছেড়ে দিব। এই যে বাবু, ঠিক আছে, বিদায়। তোমাকে ভাগ্যে থেকে বিদায়, যাও যাও, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনোদিন। এখন আমরা খাইতে আসছি, বলতেছে নাকি তাজা মাছ। সমুদ্র একদম পারে, এই যে আমাদের আঙ্কেল, এই পাশে ঝাউবন, এই যে এই পাশে লাল কাঁকড়ার চর। এখান থেকে আমরা আমাদের গাইডের পছন্দ মতো, ওনার গাইড মোতাবেক আমরা একটা মাছ চুজ করি। এবার আন্টির হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন, তো এটাই আমাদের মাছ, এটা আমাদের রান্না করে দেওয়ার কথা এখানে। তো এখানে আর এক আইটেমের মাছ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাঁশপাতা মাছ। তো এই মাছটা আর কি ভর্তা হবে, এখানে নাকি ভর্তা করা হয়। তো রান্না হতে হতে আমরা অপেক্ষা করছিলাম সমুদ্রের পাড়ে এবং একটু রিল্যাক্স করতেছিলাম সমুদ্রের বাতাসে। এখানে আমাদের মাছ ভোনা হচ্ছে, আর ভর্তা কি হয়ে গেছে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ ভোনা আমাদের সামনে চলে আসে এবং দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আমরা আমাদের মাছ দিয়ে খাওয়া শুরু করি। বিশ্বাস করেন, মাছটা আসলে অনেক ভালো ছিল, অনেক তৃপ্তি করে খেয়েছি আমরা সবাই। তো আমাদের মুখের রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারছেন, জায়গাটা খুব সাধারণ, তবে খাবার দাবার টেস্ট এবং মাছের কোয়ালিটি আসলেই খুব ভালো ছিল। আমরা তৃপ্তি ভরে দুপুরে খাওয়া শেষ করে কুয়াকাটার গ্রামের মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের নতুন উদ্দেশ্যে, সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির আর হচ্ছে মিঠা পানির কুয়ো। এরপর যে কথা সেই কাজ, আমরা চলে যাই বৌদ্ধ মন্দিরে। তো এইটার মূর্তিটা ছিল অনেক বেশি বড়, যায় না কোন দেবতার মূর্তি বা কি। তো এই মূর্তির পাশে দাঁড়িয়ে নিজেকে খুবই ক্ষুদ্র এবং সামান্য মনে হচ্ছিল, ঠিক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেকে যেমন মনে হয়। আর ওই মন্দিরের ঠিক উল্টা পাশেই ছিল মিষ্টি পানির কুয়া। এই কুয়াটার একটি স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই এলাকার মানুষের পানির একমাত্র উৎস ছিল নাকি এই কুয়াটা। তাই এই কুয়াটা অনেক বেশি স্পেশাল এই এলাকার মানুষের জন্য। এরপর আমরা হালকা কেনাকাটা সেরে সমুদ্রের পার বেয়ে চলে যাই আমাদের নতুন উদ্দেশ্য, সেটা হচ্ছে লেবুর চর আর হচ্ছে 3 নদীর মোহনা। এটা হচ্ছে আমাদের শেষ গন্তব্য আমাদের এই ট্যুরের। এরপর লেবুর চরে আসার পরে বেশ সুন্দর কিছু সময় এবং মুহূর্ত কাটাই আমার বন্ধুর সাথে এবং ছবি টবি তুলছিলাম। আর সমুদ্রের পানিগুলো পায়ে এসে বাড়ি লাগতেছিল। তো এটা ছিল এক অন্যরকম অনুভূতি, এটা বলে বোঝানো সম্ভব না। এখন আমরা যাচ্ছি আমাদের একেবারে শেষ গন্তব্য, সেটা হচ্ছে 3 নদীর মোহনা আর সুন্দরবনের পূর্বাঞ্চল দেখতে। হচ্ছে একটা 3 নদীর মোহনায়, এখানে 3টা নদী মিলছে, একটা হচ্ছে পায়রা বলেশ্বর আর একটা আন্দামান। আর ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু হালকা করে, সেটা হচ্ছে সুন্দরবনের পূর্বাঞ্চল। পিছনে দেখা যাচ্ছে হচ্ছে ঝাউবন। এইটাই কি শেষ প্রান্ত? আচ্ছা, এটাই হচ্ছে বলতে পারেন শেষ প্রান্ত আমাদের কুয়াকাটা স্পটের। বন্ধু বলো, কেমন লাগতেছে সবকিছু শেষে? না, ভালোই লাগতেছে, ভালোই না, অনেক ভালোই লাগতেছে। ভালো ছিল ট্যুরটা, হুট করে প্ল্যান করা ট্যুর, ভালোই লাগলো। আর তুমি বলো, তোমার অনুভূতি কেমন কথা লাগছে? বলতে অনেকদিন মনে থাকবে ট্যুরটার কথা, হুটহাট। আর আমি জানি আমার বাপ্পা ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যেহেতু আব্বা মা দেখতেছো, আব্বা আমার কাছে প্রথমেই সরি, মন থেকে সরি আব্বা। আমি এই যে এই ছেলেটার অর্থায়নে এসেছি এখানে, আর খুবই দুঃখিত। 12 ঘন্টার একটা ট্যুর ছিল, রাত্রে এসেছি, আবার রাতে চলে যাব এখনই।
তো এভাবেই পরন্ত বিকালে আমাদের ট্যুরটা শেষ হয় হালকা কেনাকাটার মাধ্যমে। আমরা একটু খাবার দাবার কিনে এখান থেকে একটু মাছ কিনি রাতে খাওয়ার জন্য। আর সন্ধ্যাও নেমে গেছে। সত্যি কথা বলতে আমাদের দিনটা আজকে খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এরকম একটা দিন আমরা উপহার পেয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।